নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দেখাবো ভারতের এককালে সবথেকে শক্তিশালী ঐশ্বর্যশালী এক সাম্রাজ্যের ভিডিও। সেই সময় বিদেশ থেকে আসা বিভিন্ন দেশের পরিব্রাজক ও রাজদূতদের বিবরণ থেকে জানা যায় যে শুধু ভারতের না, সেই সাম্রাজ্যকে বলা হতো সারা পৃথিবীর মধ্যে সবথেকে ক্ষমতাশালী সাম্রাজ্য। এমনকি অতীতের রোমের থেকেও অনেক গুণ বেশি শক্তিশালী, ঐশ্বর্যশালী। সেই সাম্রাজ্যের স্বর্ণযুগে তাকে আক্রমণের কথা পার্শ্ববর্তী কোনো রাজ্য কল্পনাতেও আনতে পারত না। এমনকি শেষ সময়েও এই সাম্রাজ্য কোনো একক শক্তি ধ্বংস করতে পারেনি। একে ধ্বংস করতে প্রয়োজন হয়েছিল দক্ষিণ ভারতের 4-5টা রাজ্যের মিলিত বাহিনীর। তাও মনে করা হয় আভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার কারণেই বিনাশ ঘটেছিল বিজয়নগরের। আজ চলে যাব সেই সাম্রাজ্যের প্রাণকেন্দ্র, কিংবদন্তি শহর হাম্পি, যা ছিল বিজয়নগর সাম্রাজ্যের গর্বিত রাজধানী, যেখানে খোলা সবজি বাজারের মতো বাজার বসত হিরে চুনি পান্নার। দেশ বিদেশ থেকে বণিকরা আসতেন সেই বাজার থেকে রত্ন কিনতে। হাম্পি ভারতের কর্ণাটক রাজ্যের তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন শহর। বলা ভালো শহরের ধ্বংসাবশেষ। এটি তার মন্দির, ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ, অসামান্য স্থাপত্য এবং চমৎকার প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। হাম্পি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছে। হাম্পির ইতিহাসের সাথে মিলেমিশে আছে অনেক মিথ। এটি বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল, যা 1336 খ্রিস্টাব্দে সন্ত বিদ্যারণ্য তার 2 শিষ্য হক্করায়া আর বুক্কারায়ার সাহায্যে প্রতিষ্ঠা করেন। এই সাম্রাজ্য প্রায় 300 বছর ধরে খুব শক্তিশালী এবং ধনী ছিল। তবে গোলকোন্ডা, আহমেদনগর, বিজাপুর, বিদর্ভ আর বেশ কিছু ছোট রাজ্যের সুলতানদের মিলিত বাহিনীর আক্রমণে 1565 সালে তালিকটের যুদ্ধে শহরটি ধ্বংস হয়। তারপর ধীরে ধীরে এই শহরের গুরুত্ব কমে যায় এবং এটি পরিত্যক্ত হয়ে পড়ে। এর সোনা ও ধনরত্ন লুট করতে লেগেছিল দীর্ঘ 6 মাস সময়। হাম্পি ভ্রমণের জন্য সেরা সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি। আপনি বর্ষাতেও যেতে পারেন, তবে গ্রীষ্মকালে না যাওয়াই ভালো। নভেম্বরের প্রথম সপ্তাহে হাম্পিতে এক উৎসব হয় এবং এটিই হাম্পির সবচেয়ে বড় উৎসব। হাম্পি সড়ক, রেল বা আকাশপথে সহজেই পৌঁছানো যায়। কাছাকাছি সবচেয়ে নিকটবর্তী বিমানবন্দর হলো হুবলি, যা হাম্পি থেকে প্রায় 166 কিলোমিটার দূরে, এবং কাছাকাছি ট্রেন স্টেশন হলো হসপেট, যা হাম্পি থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। এছাড়াও নিকটবর্তী শহরগুলো থেকে হাম্পিতে নিয়মিত বাস চলাচল করে। হাম্পি এক্সপ্লোর করার জন্য আপনি হেঁটেও ঘুরতে পারেন অথবা সাইকেল ভাড়া নিতে পারেন, স্কুটিও। ভাড়া পড়বে 250 থেকে 500 টাকার মতো দিন প্রতি। এছাড়া অটোও ভাড়া করতে পারেন, খরচ পড়বে 1200 থেকে 1500 টাকার মতো। হাম্পির মন্দিরগুলির স্থাপত্য দেখার মতো। এই স্থাপত্যগুলোই বুঝিয়ে দেয় কত উন্নত ও শক্তিশালী ছিল সে যুগের বিজয়নগর সাম্রাজ্য। এখানকার বিজয়বিঠ্ঠল মন্দিরটিতে যে পিলারগুলো আছে সেগুলি স্টোন কার্ভিং দেখার মতো। শুধু তাই না, এই পিলারগুলোতে ধাক্কা দিলে সারে গামার শব্দ শোনা যায়। তাই এই পিলারগুলো মিউজিক্যাল পিলার নামে পৃথিবী বিখ্যাত। এই মিউজিক্যাল পিলার দেখার জন্যই এখানে দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। এখানকার বিরূপাক্ষ মন্দিরটি হলো শিবের মন্দির। এর গায়ে খোদিত পাথরের ভাস্কর্য অতুলনীয়। আছে কোদান্ডা রাম মন্দির, লক্ষ্মী নরসিংহ মন্দির। এই লক্ষ্মী নরসিংহ মন্দিরে আছে এক বিশাল নৃসিংহ মূর্তি। আমাদের দেশের 50 টাকার নোটে আমরা হাম্পির যে স্থাপত্যটির ছবি দেখতে পাই তাকেই বলা হয় হাম্পির আইকন, পাথরের রথ বা স্টোন চ্যারিয়ট। রামায়ণেও এই স্থানের উল্লেখ আছে। এই জায়গা রামায়ণে কিষ্কিন্ধা নামে খ্যাত। এখানেই হয়েছিল বানররাজ বালি আর সুগ্রীবের যুদ্ধ। এখানে অনেক বড় বড় পাথর দেখা যায়। বিশ্বাস, এই পাথরগুলো নাকি ব্যবহার হয়েছিল বালি আর সুগ্রীবের যুদ্ধে। রাম এখানেই নাকি শবরীর দেওয়া ফল গ্রহণ করেছিলেন। হাম্পির অন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হলো আঞ্জনেয়া পাহাড়। এখানে নাকি মহাবীর হনুমান জন্মগ্রহণ করেছিলেন। এই পাহাড় থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অসাধারণ। 1509 থেকে 1529 সাল পর্যন্ত এখানে কৃষ্ণদেব রায় শাসন করেছিলেন। তার রাজসভাতেই ছিলেন তেনালি রাম। আকবর বীরবলের মতোই কৃষ্ণদেব রায় ও তেনালি রামের গল্প দক্ষিণ ভারতের লোকের মুখে মুখে শোনা যায়। বিজয়নগরের স্বর্ণযুগে ইতালি, ইরান, পর্তুগাল প্রভৃতি দেশ থেকে যেসব বণিক, পরিব্রাজক বা রাজদূতেরা এখানে এসেছিলেন
তাদের বিবরণ থেকে জানা যায় তৎকালীন সময়ে বিজয়নগর ছিল পৃথিবীর সবথেকে সমৃদ্ধশালী রাজ্য। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের রচনাতেও বিজয়নগরের সমৃদ্ধির উল্লেখ পাওয়া যায়। মনে করা হয় সেই সময়ের রাজপ্রাসাদটি মাটির নিচে কোথাও থেকে গেছে। আর্কিওলজিস্টরা আজও তার খোঁজ চালিয়ে যাচ্ছেন। ইতালির রাজদূত নিকোলি কোটি 1420 সালে এখানে এসেছিলেন। তিনি লিখে গেছেন, এই হাম্পির বিস্তার ছিল 60 মাইল। এখানকার প্রায় 90,000 মানুষ যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল। এখানকার রাজা ভারতের অন্য সব রাজার থেকে অনেক বেশি শক্তিশালী ও বৈভবশালী ছিলেন। এখানে রাজকোষে মাটির নিচে গর্ত করে তাতে গলানো সোনা রেখে দেয়া হতো। 1442-এ ভারতে আসা পারস্যের রাজদূত আব্দুর রাজ্জাকের লেখা থেকে জানা যায়, এই নগরের সমস্ত শ্রেণীর মানুষই হিরে মণি মুক্ত খচিত সোনার অলঙ্কারে নিজেদের সর্বদা ঢেকে রাখতেন। মিশরে যেমন আছে ভ্যালি অব দ্য কিংস, তেমনি হাম্পি বেড়াতে গেলে অবশ্যই ঘুরে আসবেন হিরে বেনাকল বা ভ্যালি অব দ্য ডেডস, প্রায় 3500 বছর আগের সমাধিক্ষেত্র। হসপেট থেকে মাত্র 35 কিলোমিটার দূরে। এখানে প্রায় 400 স্মৃতিস্তম্ভ আছে। এখানে তাদেরই সমাধি দেওয়া হয়েছিল যারা এই পৃথিবীতে বিচরণ করতেন নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক যুগ আর লৌহ যুগের ট্রানজিশন পিরিয়ডের মধ্যে। হীরা বেনাকালকে সেই সময়কালের সবথেকে বড় সমাধিক্ষেত্র বলে মনে করা হয়। হাম্পি বেড়াতে গেলে তুঙ্গভদ্রার করাকাল রাইড করতে ভুলবেন না। বিশাল ঝুড়ির মতো গোল নৌকাই হলো করাকাল। 3টি ঘাট থেকে এই রাইড করতে পারেন। বিরূপাক্ষ মন্দির, কোদান্ডা রাম মন্দির এবং বিঠ্ঠল মন্দির সংলগ্ন ঘাট থেকে করতে পারেন এই রাইড। আর ভুলবেন না লক্ষ্মী মন্দিরের এই হাতিটির সঙ্গে সাক্ষাৎ করতে। এনাকে খাবার দিলেই ইনি মাথায় সুর রেখে আশীর্বাদ করেন। হাম্পিতে থাকার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। 2500 থেকে 3500 টাকার আশেপাশে হোমস্টে বা গেস্ট হাউস পেতে পারেন। আর যারা বিলাসিতা চান তাদের জন্যও আছে নানা রকম বিলাসবহুল থাকার ব্যবস্থা। এইসব হোমস্টে বা গেস্ট হাউসগুলো থেকে সাইট সিইংয়ের ব্যবস্থাও করা যেতে পারে। খাবার জন্য দিন প্রতি জন প্রতি 500 থেকে 800 টাকার মতো খরচ হবে। হাম্পি একটা ওপেন এয়ার মিউজিয়াম। একে ভালোভাবে এক্সপ্লোর করতে অন্তত 3 দিন থাকতেই হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি। আজ এখানেই শেষ করছি। নমস্কার।